মানব না কোনো বাধা, জীবনটা আমার আফসোস নেই আর, হোক না যা হবার। এলে জীবনে তুমি, জেলে নতুন আলো, জানি না কি হলো এই মন হারালো। ভালোবাসা ফিরে এলো, ভালোবাসা ফিরে এলো। এই দারুণ সুখবরটা আমাদের সেলিব্রেট করতে হবে। চলো সবাই মিলে কিছু একটা করি। নিশ্চয়ই সবাই সেলিব্রেট করব, তবে মেয়েদের আচরণ দেখে আমার সত্যি খুব অবাক লাগছে জেনেব। তুই একবার ভেবে দেখো, গতকালই আমাকে প্রপোজ করেছে, অথচ আজ একবারও ফোন করে জিজ্ঞেস করেনি আমি কি করছি, কেমন আছি বা অন্য কিছু। হ্যাঁ, ওরানো ঠিক এরকম। কাল এমন একটা ঘটনার পর আজকে এখনো ফোন করেনি। শোনো, ফাতি সবসময় মর্নিং ওয়াক করতে যায়, কিন্তু আজকে বললো কাজ আছে। আচ্ছা, তোমাদের কি মনে হয় বলো তো? না, আমার সহ্য হচ্ছে না। আচ্ছা, মেয়েটিকে জিজ্ঞেস করি। পর যে এসএমএসটা পাঠিয়েছে তাকে যদি একবার পাই তাহলে আমি পিঁপড়ের মতো পিষে ফেলবো, হাতের মুঠোতে নিয়ে একদম গুঁড়ো করে ফেলবো। আল্লাহ, এখনই তো যাচ্ছিল। হ্যালো ফাদিক, কেমন আছো? হ্যাঁ মেতে, ভালো আছি। তুমি কেমন আছো, কি করছো? আমিও ভালো, তবে একটা জরুরি কাজে ব্যস্ত। আচ্ছা বুঝেছি। জেনেব, সেলিনার আমি একসাথে বসে গল্প করছি, ভাবছি সবাই মিলে আজ রাতে একটু মজা করব। তুমি সময় মতো চলে আসবে তো? ফাদিক, আজ রাতে আসতে পারবো না, আমার আরেকটা চাকরির পরীক্ষা আছে, অনেক পড়তে হবে, ভালো প্রিপারেশন নিতে হবে। তবে ফাদিক, যখনই ফ্রি হবো তখনই তোমাকে ফোন করবো। হ্যাঁ, রাখি তাহলে, ভালো থেকো, পরে কথা হবে। বাই 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 বাই। উফ, রিলেশনের প্রথম দিনেই ওকে মিথ্যে বলতে হলো, কাজটা একদম ঠিক হয়নি। রেখে দিল। দাঁড়াও, আমি ওরহানকে ফোন দিচ্ছি। দাও। এসএমএস তাহলে তুই পাঠিয়েছিলি? দেখাচ্ছে, বোঝাচ্ছে। আশ্চর্য, লাঠি ভেতরে ঢুকিয়ে তো নিজেই ব্যথা পেলাম। সেলিন, সেলিন। হ্যালো সেলিন। ওরহান কোথায়? তুমি কি করছো? কোথায় থাকবো সেলিন, বাড়িতেই আছি, বাড়িতে এমনি বসে আছি। কণ্ঠ শুনে মনে হচ্ছে কিছু একটা লুকোচ্ছ, জলদি বলো কি করছো। মানে কি, আমি সত্যিই বাড়িতে আছি, আমি ঘরে দাঁড়িয়ে আছি। তুমি তো জানো এ সময় আমি বাড়িতে থাকি প্রতিদিন। যদি বাড়িতেই থাকো আর কাজ না থাকে তাহলে চলে এসো, তোমাকে মিস করছি। হ্যাঁ, চলে আসতেই তো পারে, আসবো না কেন, নিশ্চয়ই আসবো। কিন্তু একটা সমস্যা আছে, আজকে আমার খুব গুরুত্বপূর্ণ একটা জরুরি কাজ পড়ে যেতে পারে, সেজন্য আর অযথা বের হতে চাচ্ছি না। মানে একটা কাজ আছে, বুঝতে পেরেছো? আচ্ছা যাই হোক, আমরা এক কাজ করতে পারি, যেহেতু আজ আমাদের দেখা হচ্ছে না, আমরা তাহলে কাল দেখা করি। তুমি কি বলো সেলিন? হ্যাঁ, আর যদি কাল না হয় তাহলে পরশু দেখা করবো, ঠিক আছে? এখন আমার অনেক কাজ আছে, পরে না হয় কথা বলবো, ঠিক আছে? রাখছি, বাই। ফোন কেটে দিল। দাঁড়াও, মজা দেখাচ্ছি। সেলিন, কি করছো? বোকামি করো না। তাহলে কি করবো, এখানে বসে থাকবো? না না, নিশ্চয়ই এভাবে বসে থাকবো না। তবে আমরা যদি ওদের না আসার কারণগুলো না জেনে ওদের উপর রাগ দেখাতে যাই তাহলে হয়তো ওদের সন্দেহ করা হবে। জেনেব ঠিকই বলেছে। এবার আমি দিই। হ্যাঁ বলো জেনেব। ফাতি, তুমি এখন কোথায়? অফিসে আছো নাকি? হ্যাঁ, আমি অফিসে আছি। জরুরি কোনো কাজ করছো? কাজ না থাকলে আমি কি আসতে পারি? না, এখন না, এখন সম্ভব না জেনেব, একটু পরে আমার একটা জরুরি মিটিং আছে। তুমি বরং কাল এসো, কেমন? আচ্ছা, আমি ফাদিক আর সেলিনের সাথে। আচ্ছা, তুমি ওদের সাথে গল্প করো, আমি পরে কথা বলবো। হ্যাঁ, পরে কথা হবে ইনশাআল্লাহ।
ফাতিও ব্যস্ততা দেখালো। মনে হয় ওরা কিছু লুকোচ্ছে। হ্যাঁ, আমি নিশ্চিত হয়ে বলতে পারি ওরা তিনজন একই কাজে ব্যস্ত। বের করবই আমি। আমরা তিনজন গোপনে ওদের পিছু নিয়ে সরাসরি সামনে গিয়ে দাঁড়াবো। গোপনে এবং নীরবে। একদম ঠিক। ওটা তাহলে এখনই যেতে হবে। কোথায় যাবে এখন? ফাতির অফিসের সামনে অপেক্ষা করব। ও বের হলেই ওর পিছু নেব। আমাদের বিলটা দিয়ে যান প্লিজ। সেলিন, আমি বের হওয়ার সময় টাকা নিতে ভুলে গেছি। তোমার সাথে কি টাকা আছে? হ্যাঁ, টাকা আছে। আন্টি, আমাদের নতুন কোনো পরিকল্পনা নেই, আর আপনিও এখন ভালোভাবে হাঁটতে পারছেন। তাহলে আমরা তো এখন জিমে যেতেই পারি। ইরেম হানি, তুমি তো নিজের চোখেই আমার পায়ের অবস্থা দেখেছো। এই পানি আমি কিভাবে জিমে যাব বলো সুইটি? আন্টি, তখন তো আপনি দৌড়াচ্ছিলেন। তুমি দেখোনি উনি কিভাবে আমাকে ভয় দেখিয়েছেন? হানি, তুমি তো ভাবো উনি খুব বিচক্ষণ একজন মহিলা, কাজে কর্মে স্মার্ট, অথচ দেখো কিভাবে আমাকে ভয় দেখালো। ইঁদুরের ভয়ে এখনো আমার ভেতরটা কাঁপছে। বাদ দাও, চলো চা খাই। সেলিমের এই জিনিসগুলো ধুয়ে দাও গুনায়। দিয়ে দিয়েছি। কিছু বলবেন মুকাদ্দেস ম্যাডাম? মুকাদ্দেস, কি খবর? ভালো হয়ে গেছো তাই না? শুনুন আম্মা, আপনাকে সত্যি অনেক ধন্যবাদ। অ্যাড্রেনালিন পদ্ধতিতে মুহূর্তের মধ্যেই কাজ হয়ে গেছে। আমি নিজেও অবাক হয়ে গেছি, কিভাবে উঠে দাঁড়িয়ে গেলাম, তাই না? ভাবছি চেয়ার ছেড়ে এত জোরে দৌড়ালে কিভাবে। আমি সত্যি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, তাই না বলো ইরেম হানি? হ্যাঁ আন্টি, অ্যাড্রেনালিন ভালো কাজ করেছে। অ্যাড্রেনালিন তোমার জন্য খুবই সহজ। এখন থেকে এই পদ্ধতি অবলম্বন করা যায়। আপনি আসলে খুব মজা করতে পারেন। আমি কিন্তু সিরিয়াস। হ্যাঁ। ওফ, কত কিছু যে করতে পারেন। চলুন এবার আমরা জিমে যাব। সেই কখন থেকে জিমে যাব শুরু করেছো? কিসের জিম? চলো দুজনে মিলে এখন চা খাই। গুনাই, বলুন মুকাদ্দেস ম্যাডাম। তুমি এখানেই দাঁড়িয়ে আছো, সব সময় আমাকে ভয় দেখাতে ব্যস্ত। জলদি আমাদের দুজনকে চা দাও। দিচ্ছি। ওই আমি বিস্কিট বানিয়েছি, দেখো। আচ্ছা ইয়াদিগার, হ্যাঁ আমি কি ভাবছি জানো? কি? আমিও যদি ওদের সাথে যাই কেমন হবে? কোথায় যাবে তুমি? চা তুলতে যাব। ইয়াদিগার, আমি আসলে এই মহল্লার বাইরে কখনো কোথাও যাইনি। অনেক বছর ধরে এখানে এক জায়গায় পড়ে আছি। একটা নতুন জায়গায় গেলে মানসিকতার পরিবর্তন হতো, তাই না? কিন্তু আইফের ওরা ওখানে একটা কাজ করতে যাচ্ছে, তুমি গিয়ে কি করবে ঠিক বুঝলাম না। আমিও সবাইকে চা তোলার কাজে সাহায্য করব। আমি নিশ্চয়ই দাঁড়িয়ে থেকে কাজ দেখব না। হ্যাঁ ইয়াদিগার, শোনো, শেফকিত রাইস রাজি হবেন? আমার মনে হয় না ভাইজান এতে আপত্তি করবে। জিজ্ঞেস করব, কারণ অনেক লোক লাগবে। তাই ইয়াদিগার, দেখো চলে এসেছে, যাও এখনই জিজ্ঞেস করো। ভাইজান এদিকে আসুন। জিজ্ঞেস করলে না কেন? আইফের তুমি কি অন্ধ হয়ে গেছো? তুমি দেখতেই তো পাচ্ছ ভাইজান রেগে আছে। আমি গিয়ে দেখে আসছি, এখানেই থেকো, ঠিক আছে? কত ঝামেলা। এই যে শুনুন। ওই আপনারা এখানে? কি হয়েছে? শেফকে তাসকিন আর ওরহান গুনাই কোথায় আছে? ওই ভাইজান ঘরেই আছে, কিন্তু ওরহান ঘরে নেই। কি হয়েছে? হ্যাঁ ভাইজান, দরজাটা খোলো। আল্লাহ, এই বাড়ির ওপর ওদের এত নজর পড়লো কেন বুঝলাম না। আজকে আবার কেন এসেছে? ইয়াদিগার, তোমার কাছে কি চাবি নেই? ভাইজান দেখো, পুলিশ এসেছে। কি ব্যাপার? শেফকে তাসকিন, আপনার নামে অভিযোগ আছে, আমাদের সাথে চলুন। কিন্তু অভিযোগ কে করেছে? ভাইজান কি হচ্ছে? চলুন, থানায় গেলেই সব জানতে পারবেন।
নিশ্চিত ফাতি আমাদের এখনো দেখেনি। কিভাবে দেখবে ভাবি? আমরা তো ট্যাক্সিতে। চিন্তা করে দেখেছো? এর মানে ফাতিও মিথ্যা বলেছে। আমি ভেবেছি ও আজ সারাদিন অফিসেই থাকবে। আমার মনে হয় একটানকে নিয়ে ওরা কিছু করতে যাচ্ছে, এই ব্যাপারে একদম নিশ্চিত আমি। আমিও। একটু পরেই বোঝা যাবে ওরা কি করতে যাচ্ছে। ওরহান, তুমিও যদি ওদের দলে থেকে থাকো তাহলে বুঝবে মজা। আরে অনেক দূর চলে গেছে। ড্রাইভার, এই গাড়িটাকে হারানো যাবে না, যেভাবে হোক আমাদেরকে গাড়িটার পিছু নিতেই হবে। আরে আরো জোরে চলুন না ভাই, প্লিজ গাড়িটাকে চোখে চোখে রাখুন। বামে চলুন জলদি। ওরহান, মেতে, আমরা এখানে, এদিকে আয়। এখানে ঢোকার সময় কেউ আবার তোমাদের দেখেনি তো? না দুলা ভাই, আমাকেও কেউ দেখেনি। তোকে কেউ ঢুকতে দেখেছে? না মেতে, আমাকেও কেউ দেখেনি। তোমরা দুজন রেডি তো? হ্যাঁ, আমরা দুজনেই রেডি, শুধু তুই বাকি। আচ্ছা, মুস্তাফা কোথায়? ও তোমার সাথে আসেনি ভাইয়া? না, আমি ভেবেছি ও তোমাদের সাথে। আচ্ছা, আসেনি দুলা ভাই। মনে হয় ভয় পেয়েছে দেখে, যদিও বোঝার উপায় নেই। বাদ দাও, তিনজনই যথেষ্ট। দেখি তোমরা কি এনেছো। মেতে, এসব কি? এগুলো কোথায় পেয়েছিস? ফাতি, এসব তোর জানার দরকার নেই। মিথ্যে শোনারও প্রয়োজন নেই। এটা 4 নম্বর। এটা 3 নম্বর। আর এটা 2 নম্বর। ভালো, এটাই হবে। দেখি। দুঃখিত। তোমরা কি রেডি? রেডি আছো তো তোমরা? তুই এখন ডান দিকে যাবি। ওরহান, তুমি বাম দিকে যাও। আর আমি এখানেই থাকবো, মুখোমুখি হব। মুখোমুখি? হ্যাঁ। কেন দুলা ভাই? যেন সামনে থেকে প্রতিহত করতে পারি, আর তোমরা আমাকে রক্ষা করবে। এটাই প্ল্যান। চলো।
গাড়ি ওখানে। ভাই আমাদের গাড়িটা ওই গাড়ির পাশে রাখুন। এই নিন। আচ্ছা ভাইয়া এমন একটা জায়গায় কেন এসেছে? নিশ্চয়ই ও একা আসেনি, একটানো এসেছে। এর মানে মেতেও এখানে আছে? ছি মেতে, প্রথম দিনই আমার সাথে মিথ্যে বললে। ফাতিক, কাজের কথা বল। আচ্ছা আমরা এখন লুকিয়ে ভেতরে ঢুকবো, কেমন? লুকিয়ে লুকিয়ে যাবো কেন? ভেতরে গিয়ে সরাসরি প্রশ্ন করব, তোমরা এখানে কি করছো? সেলিন, তোমার কি মনে হয় ওরা আমাদের সত্যি কথাটা বলবে? দেখিস আসল ব্যাপারটা এড়িয়ে যাবে। ওরা কবে আমাদের সত্যিটা বলেছে? ভেতরে চলো, আমাদের অভিযান শুরু। চলে গেছে? এখানে তো কেউ নেই। হ্যাঁ, ওরা এখান থেকে চলে গেছে। এখান থেকে বের হলে আমরা নিশ্চয়ই দেখতাম। আমার মনে হয় অন্য রাস্তা আছে। এদিকে নিশ্চয়ই বের হওয়ার রাস্তা আছে। ভাবি, ভাবি তুমি কি করতে চাইছো? এই জায়গাটা খুবই ভয়ঙ্কর, যে কোনো মুহূর্তে জম্বি আসতে পারে। এখানে জম্বি বলে কোনো কিছুই নেই। জম্বিরা এই দ্বীপে ছিল, আর দ্বীপের সব কথা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। মনে একটু সাহস রাখো। আমার ভয়টা এখনো কাটেনি ভাবি। মনে হচ্ছে যে কোনো জায়গা থেকে জম্বিরা বেরিয়ে আসবে। আমি কোথাও যাব না, তোমাদেরও কোথাও যেতে দেবো না। আমার মনের অবস্থাও ভালো না সেলিন। যখন এখানে এসেই পড়েছি, ওদেরকে খুঁজে বের করেই ছাড়বো আমি। আমি যাব না ভাবি, যাব না। উফ, খুব ভয় লাগছে সত্যি। আরে আমি এখানে। ভয় নেই, আমি মেতে,
আমার যাবার সময় হয়েছে। ফাতি স্যার, ফাতি স্যার, ফাতি স্যার, ফাতি স্যার, চোখ খুলুন, আল্লাহ দোহাই লাগে, উঠুন স্যার, চোখ খুলুন। ফাতি স্যার, অসভ্য! আমি মুস্তাফা। গুলি করো না। তুমি গুলি করো না। এই যে আমি মুস্তাফা। মুস্তাফা? কিন্তু মুস্তাফা, তুমি এটা কি করেছো? আমি কিছু করিনি। উনি গুলি ছুড়লেন, বুলেট প্রথমে এখানে লাগলো, এরপর উপরে, এরপর উনি মারা গেছে। ফাতি স্যার, ফাতি স্যার, চোখ খুলুন। ফাতি স্যার, প্লিজ কথা বলুন, চোখ খুলুন। ফাতি স্যার, কি হলো? উঠুন স্যার। বেঁচে নেই। দুলাভাই, দুলাভাই। ফাতি, ওরহান, কি হয়েছে? দুলাভাই। ফাতি, 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 কি হয়েছে? ওর কি হয়েছে? ভাইয়া, প্লিজ জলদি বলো, ওর কি হয়েছে? অ্যাম্বুলেন্স ডাকো, জলদি অ্যাম্বুলেন্স নিয়ে এসো। ফাতি, কোথায় গুলি লেগেছে? কোথায় গুলি লেগেছে ওর? বুকে লেগেছে, বুকের পাশে। ফাতি, বেঁচে আছো? ফাতি, ঠিক এখানে লেগেছে। ভেবেছিলাম আর কখনো কথা হবে না। আমি ফাতি শেখের জিজাদে। এক, সহজে তোমাকে ছেড়ে যাব না। দুই, সেফটি ভেস্ট, এটাই আমাকে বাঁচিয়েছে। গুলিটা ছুড়লাম, তারপর বুলেট উপরে গিয়ে লাগলো, এরপর আমিও পড়ে গেলাম। এই ড্রেস কেন পরেছো? তোমরা এখানে কি করছিলে? আর সেফটি ভেস্টই বা কেন পরেছো? বাঁচার জন্য। কার কাছ থেকে? হ্যাঁ, এই তুমি কে? স্যার, আমি মুস্তাফা। মুস্তাফা? এসব কিছু একদানের জন্য, তাই না? না, এবার সবকিছু খুলে বলছি। না, সব কথা খুলে বলতেই হবে, তাছাড়া উপায় নেই। স্যার, বলবেন না। জৈনেব, মনে আছে খতনার দিন রাতে এরতানকে নিয়ে বের হয়েছিলাম? আচ্ছা, তারপর? তারপর ওই রাতে তুমি কোন অধিকারে এখানে এসেছো? এখানে কি চাও তুমি? আগে বলো, তুমি আমার কাছে কি চাও? তুমি জৈনেবের কাছ থেকে দূরে থাকবে, আমাদের জীবন থেকে দূরে সরে যাবে। আর এই কারণেই কি আমাকে তুমি রাশিয়ায় পাঠিয়েছিলে? কন্টেইনারের ভেতরে ভরে, তাই না? এসব কি বলছে মুস্তাফা? ও ঠিকই বলছে। মানে কি? আমার এক বন্ধু যাচ্ছিল বলে ওকেও পাঠিয়ে দিয়েছি। তোমাদের প্রত্যেককে এর মাসুল দিতে হবে। তাই নাকি? দাঁড়ালাম, কি করবেন শুনি। দেখো, বন্ধুরা, এসব কি? তোমার উপহার। সাহস থাকলে তুমি একা আসো। 40 জন কেন এলে? একজনের জন্য 10 জন করে থাকবে। আমরা 4 আর ওরা 40 জন, প্রতিজনে 10 জন হয়। একজনের জন্য 10 জন এনেছো। তুমি কি মানুষ না অন্য কিছু? কি ব্যাপার, তোমরা ভয় পেয়েছো? এসো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, 1 মিনিট, আমার একটা কথা আছে। কথাটা শোনো।
পালিয়েছি। এসবের মানে? তোমরা এতদিন ধরে এই ব্যাপারটা আমাদের কাছ থেকে এভাবে গোপন রেখেছিলে? আমি অবশ্য দুলাভাইকে বলেছিলাম আমরা দৌড়াতে দৌড়াতে লোকগুলোকে আমাদের মহল্লা পর্যন্ত নিয়ে আসব। এরপর আমি শীষ বাজালেই মহল্লার ছেলেরা জড়ো হয়ে যেত আর পিটিয়ে পিটিয়ে লোকগুলোর হাত পা ভেঙে দিত। আমিও বলেছিলাম ওদের নিয়ে পার্টি সেন্টারে চলে আসতো, অনেক মানুষ ওখানে, একটা উপায় বেরই হতো। তোদের আজে বাজে কথা বন্ধ কর, এই ব্যাপারে আগেও কথা বলেছি। ওদের নিয়ে অন্য কোথাও গেলে সংঘর্ষটা আরো বড় হয়ে যেত। তাছাড়া সেন্টারে গেলে অনুষ্ঠানই নষ্ট হয়ে যেত। দৌড়ে পালানোর সময় তুমি অনুষ্ঠানের কথাও ভেবেছিলে? ভেবেছি জেনেব, 40 জন লোক তাড়া করলে আমাকে তো ভাবতেই হবে। তাছাড়া কোনো উপায় ছিল না, কারণ ছেলের খতনার অনুষ্ঠান কোনোভাবেই নষ্ট করতে চাইনি। তোমাদের কথা বিশ্বাস করতে আমার কষ্ট হচ্ছে। আচ্ছা, এরতানের ব্যাপারটা বুঝলাম, তোমরা পালিয়েছিলে, কিন্তু আজকে এখানে কেন এসেছো? হ্যাঁ বলো, এখানে কি করছো? এমন অদ্ভুত সাথে কেন এসেছো? হ্যাঁ, ব্ল্যাকমেইল। ব্ল্যাকমেইল মানে? মানে হচ্ছে মানে ওই রাতে কেউ একজন লুকিয়ে আমাদের ছবি তুলেছে আর কয়েকদিন ধরে SMS পাঠিয়ে যাচ্ছে। সে নাকি জানে আমরা ওই রাতে কি করেছি, হুমকি দিয়েছে। এখন যেহেতু ব্যাপারটা সবাই জেনে গেছে, তাই SMS কে পাঠিয়েছে তার জানার দরকার নেই। যত সব বাদ দাও তো। আর আমরা তোমাদের নিয়ে কত কিছু ভেবেছি জানো তোমরা? হয়তো একতানকে নিয়ে এটা করেছে, নয়তো একতানকে নিয়ে ওটা করেছে। ভেবেছিলাম তোমরা ওর একটা ব্যবস্থা করেছো, উল্টো তোমরা পালিয়েছো। আমাদের পালানোর কথা তোমাদের মাথায় আসেনি? আসেনি। হ্যাঁ, পালিয়ে ভালো করেছো। আর কি বা করার ছিল বলো তো? আল্লাহ আল্লাহ, 4 জনের পেছনে 40 জন। না পালালেই বরং বোকামি হতো। ওখানে সাহস না দেখিয়ে ভালো করেছো। হ্যাঁ, তুমি ঠিক বলেছো জেনেব, এটা কোনো মানুষের পক্ষেই সম্ভব না। এই ঘটনায় যে কোনো মানুষই যেটা করবে পালিয়ে যাবে ভাইয়া। তাই করেছি। আমাকে বলো, তোমাদের হাতে এই পিস্তল কে দিয়েছে? এটা নাও, এটা আমার কাছ থেকে এখনই দূরে সরাও। সেলিন, আমার মোবাইলটা দাও। উফ, আমার এইসব শুনতে আর ভালো লাগছে না। হ্যালো, ওই জেনেব। হ্যালো, শুনতে পাচ্ছি না ফুফি। ভাইজানকে পুলিশ থানায় নিয়ে এসেছে। কি? ওই জেনেব, আমি কি করব কিছুই বুঝতে পারছি না। তোমরা এই মুহূর্তে থানায় চলে এসো। কি? কি হয়েছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা এখনই আসছি। কি হয়েছে? পুলিশ বাবাকে নিয়ে গেছে। হ্যাঁ, বাবাকে থানায় নিয়ে গেছে পুলিশ। কি? বাবাকে থানায় ধরে নিয়ে গেছে। ভেবেছিলাম আরো জরুরি কিছু হবে। কিন্তু কেন বলো তো? বলতে পারবো না, গেলেই বোঝা যাবে। চলো এখন। কিন্তু ফাতি, তুই এভাবে কথা বলছিস কেন? হ্যাঁ, মুস্তাফা, ওই অস্ত্রগুলো হাতে নাও, মুখটা ধুয়ে এসো। সবাই চলো এখান থেকে। ভূতের মতো লাগছে। ওরহান, কি বললে? জেবাত, আমি অযথাই তোমার সাথে এসেছি, সময়টা নষ্ট হচ্ছে। চুপ থাকো না। বুঝলাম আমরা এখানে এসেছি, এরপর কি হবে? ওর জন্য কি সন্ধ্যা পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে থাকবে? ঠিক বলেছো কামিল, আজ সারাদিন এখানে অপেক্ষা করব। কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? সাজিবেদ ঘরে থেকে থেকে বিরক্ত হয়ে তারপর বাইরে বেরিয়ে আসবে। আর তখন তখন ওর সামনে গিয়ে কি বলবো জানো? সাজি, তোমাকে ভালোবাসি, এসো প্রিয়তমা, তোমার ইন্টারনেট জগৎ ছেড়ে দিয়ে আমার হাতটা ধরো, স্ত্রী হয়ে তুমি আমার ঘরে এসো। এসব কথা বলতে পারবে? হ্যাঁ অবশ্যই, পারবো না কেন? আচ্ছা শোনো, ধরে নিলাম সাজেবেদ কম্পিউটার ছেড়ে বাইরে এসে দাঁড়াবে, তোমার সামনে আসবে, ধরে নিলাম মুখোমুখি দাঁড়িয়ে কথা বলবে, তারপর তুমি ওকে ভালোবাসার কথাও জানালে, ওকে বিয়ের প্রস্তাব দিলে, সাজেবেদ তো রাজি হয়ে গেল, কিন্তু ওর আম্মাকে কিভাবে রাজি করাবে? ওর আম্মা কি তোমার এই বিয়ের প্রস্তাব মেনে নেবে? হ্যাঁ নেবে, কেন নেবে না বলো? আমার চেয়ে ভালো কাউকে খুঁজে পাবে না। একটু খেয়াল করে দেখো, আমার চেহারা আর উচ্চতা দেখে যে কোনো মেয়ে পছন্দ করে। অনেক মেয়ে এসে ওদের ভালোবাসার কথা জানিয়েছে, হ্যাঁ, কিন্তু ওদের কাউকে আমি কখনো বিন্দু মাত্র পাত্তা দিইনি। আমাকে চিনতেই পারোনি কামিল, আমার খুব সুন্দর একটা হৃদয় আছে। যে কোনো মেয়ে আমাকে পেয়ে নিজেকে ভাগ্যবতী ভাববে, আর মেয়ের মায়েরাও আমার সাথে বিয়ে দেওয়ার জন্য লাইন ধরে দাঁড়াবে। তুমি দেখে নিও, কারণ আমি দেখতে অনেকটাই আয়হানি শেখের মতো। আমার খুব সুন্দর চেহারা, অসাধারণ ব্যক্তিত্ব, আর আমার হাসিটাও ঠিক ওনার মতো। এই যে দেখো, তুমি কখনো খেয়াল করোনি, সবাই আমাকে পছন্দ করে। আমি ছাড়া সাজিবেদকে কার সাথে বিয়ে দেবে? কার এত যোগ্যতা আছে বলো? কি হলো, কথা বলো। পেছনে তাকাও। আইফের খালা? আইফের খালা? হ্যাঁ, আইফের খালা। বলো, থামলে কেন? আজ তো তোমার খুব সুন্দর হাসি, ঝলমলে সুন্দর চেহারা। তোমার এই সুন্দর চেহারাটা যতক্ষণ পর্যন্ত ভালো আছে, আরো যা কিছু বলতে চাও বলে নাও, কারণ তোমাকে সারা জীবনের জন্য চুপ করিয়ে দেব। চুপ করলাম, চুপ চুপ। জেবাত, এখনো দাঁড়িয়ে আছো কেন? জলদি পালাও। হ্যাঁ, পালা যাচ্ছি। দাঁড়া জেবাত, তুই কোথায় পালাচ্ছিস? হ্যাঁ, সাহস থাকলে সামনে দাঁড়িয়ে কথা বল। আমার বাড়ির দরজায় দাঁড়িয়ে আছিস। অসভ্য, তোর সাহস কি করে হয় আমার বাড়ির দরজায় দাঁড়িয়ে
কোথাকার, হ্যাঁ? দাঁড়া, দেখাচ্ছি, মজা দেখাচ্ছি। আমি শেফকে থেকে আজই তোর সব কথা জানাবো। দেখিস রেইস তোর কি হাল করে ছাড়ে। সামনে আয়, অসভ্য, ছেড়ে দাও আমাকে, ছাড়া বলছি। থামো থামো। এই বদমাশ, তোর সাহস কি করে হয় সাজিবেদকে বিয়ের কথা বলার, হ্যাঁ? অপদার্থ, কথা শোনো আম্মা। আম্মা প্লিজ তুমি এবার শান্ত হও। এখনো দাঁড়িয়ে আছো কেন? যে মাল জলদি পালাও। ছাড়া বলছি। দূর হ তুই। পালাও জলদি। ইয়ে শুনুন অফিসার, আমরা শেফকে তাসকিনের পরিবারের লোক। উনি এখন কোথায় আছেন একটু বলবেন প্লিজ? জেনেব, ফুপি, বাবাকে পুলিশ থানায় নিয়ে এসেছে কেন? ওই ওরহান, তুমি চলে যাও। ওরহান, তুমি এখানে এসেছো কেন? চলে যাও, এখনই যাও, জলদি যাও। তোমরা ওকে সাথে নিয়ে এসেছো কেন? চলে যাও। ওরহান এখানে থাকলে কি তোমরা ওকে নিয়ে সমস্যা? যাও, ওকে নিয়ে বাইরে চলে যাও। যাও যাও, তোমরা চলে যাও, যাও। কি হয়েছে? উফ আম্মা বলো না, মামাকে থানায় কেন এনেছে? আরে ওরহান সাহেব, সব শেষ। ও স্যার কেমন আছেন? দেখো স্যার আমাকে চিনতে পেরেছেন, ভালো আছেন তো? হ্যাঁ চিনতে পেরেছি। যেভাবে থানায় আসা যাওয়া শুরু করেছেন, ভুলে যাওয়ার তো কোনো উপায় নেই। ঠিক বলেছেন। অফিসার বিরক্ত করছে। আপনারা আমার বাবাকে হঠাৎ থানায় নিয়ে এসেছেন কেন? হ্যাঁ আপনার বাবাকে এনেছি, আর ওরহান নিজে নিজে চলে এসেছেন। কি? আমি? হ্যাঁ আপনি। আসুন, এখন আপনি আপনার মামার সাথে থাকবেন এবং কাল সকালে আপনাদেরকে প্রসিকিউটরের কাছে নিয়ে যাওয়া হবে। আসুন। ভাইয়া কিছু একটা করো। কিন্তু অফিসার আপনি দয়া করে আমাদের বলবেন তো ওদের অপরাধটা কি? ওনারা দুজন বেরকেজান বাইরেক্তার নামে একজনকে অপহরণ করেছে, ওনাকে মারধর করেছে, ওনার বাবা অভিযোগ করেছেন। আর তাই আমরা আমাদের দায়িত্ব পালন করেছি, ওনাদের দুজনকে গ্রেফতার করেছি। তবে চিন্তা করবেন না, শেফকে ত্রেইস আর ওরহানের এখানে এসে অভ্যেস হয়ে গেছে। চলুন, চলে আসুন। আসুন। আমি এসব কি কোনো শুনছি? সমস্যা হবে না, চলে আসবো। আম্মা থামো। স্যার হাত ছাড়ুন, আমি জানি এদিকে যেতে দেখো হবে। ছাড়া পেয়ে যাবে, একদম চিন্তা করো না, ঠিক আছে ফুপি? ও তো কথা দিয়েছিল। কে এই বেরকে যান বলো? ওরহানের সাথে কি সম্পর্ক? দয়া করে তোমরা আমাকে বলবে কি হয়েছে? ভাইজানের সাথেই বা কি সম্পর্ক? বলো, কে এই বেরকে যান? আসলে একটা ঝামেলা হয়েছে। বলছি ফুপি শুনুন, মানে ওই বেরকেজান আর ওরহানের ঝগড়া হয়েছিল। রেইস বাবা ব্যাপারটা জানতে পারলেন, ওকে বোটে নিয়ে গিয়ে সাগরে ফেলে দেন। অনেক গভীরে। বুঝতে পেরেছি। আপনি ভাববেন না ফুপি, আমি দেখছি। ফাতি সামলে নেবে ফুপি, একদম চিন্তা করো না। তাই যেন হয়। মুকাদ্দেস, ধন্যবাদ গুনায়। বাচ্চাটার প্রতি একটু যত্নশীল হও। শুধু তুমি ছাড়া আর সবার সাথে সেলিম অভ্যস্ত হয়ে গেছে। শুনুন আম্মা, এসব উদ্ভট কথা আমাকে বলেও কোনো লাভ হবে না। আমি এসব করতে পারবো না। প্লিজ এভাবে বলো না মুকাদ্দেস, ও তো তোমারও নাতি। নাতি তো কি হয়েছে ফেহমি? ওর কারণে গত কয়েকদিন আমাকে দুর্ভোগ পোহাতে হয়েছে। তুমি তো ভালোই ছিলে, হুইল চেয়ারে বসে তোমার সময়গুলো তো বেশ ভালোই কাটছিল। তোমার লজ্জা থাকা দরকার। নিজের নাতি সম্পর্কে কেউ এভাবে কথা বলে না। জেনেব কথাটা শুনলে কষ্ট পাবে। আরে আমি তো ঠিক এটাই চাই, জেনেব কথাটা শুনলে কষ্ট পাবে। আরে ওর মতো একটা মেয়েকে আরো বেশি কষ্ট দেওয়া উচিত। আসলে ওর পরিবারের প্রত্যেকটা মানুষই খুব বিরক্তিকর, এলিফ থেকে শুরু করে শেফকেত পর্যন্ত। সবাইকে দেখলেই মেজাজ খারাপ হয়ে যায়। কি করছো সবাই? তোমরা চলে এসেছো। কি খবর তোমাদের? দাঁড়াও সেলিন, সারাদিন কোথায় ছিলে? সারাক্ষণ ওদের পেছনে ঘুরঘুর করো। তাহলে কি ইরেমের সাথে ঘুরবো? আমি আমার ঘরে যাচ্ছি। পাতি কিছুক্ষণ বসো। ঠিক আছে বাবা। কিছু বলার না থাকলে আমিও যাচ্ছি। দাঁড়াও এখানে, তোমাকে দাঁড়াতে বলেছি সেলিন। ওর সাথে চিৎকার করছো কেন? আচ্ছা এবার বলো তো, তোমরা আজ সারাদিন কোথায় ছিলে? বেশিরভাগ সময় তোমরা বাইরে থাকো। আজকাল তোমাদের দেখা পাওয়াটাই কঠিন। আমরা ঘুরতে গিয়েছিলাম দাদিমা। ভালো, ঘুরে ঘুরেই সময় পার করো, কারণ এটা ছাড়া তোমাদের অন্য কোনো কাজ নেই। আচ্ছা মম, তোমার আজকে সারাদিন কেমন কেটেছে? স্পা করে। স্পা করে। ঘরে যাচ্ছি, শাওয়ার নিতে হবে, পরে ঠিক আছে, কথা যাও। হবে। আচ্ছা, আগে ছাড়া পেয়ে নেই ওই এরটান নামের অসভ্যটার। যদি আমি একটা ব্যবস্থা না করি তাহলে আমার নাম আর শেফকে ত্রেইস না। না মামা, আর কিছু করতে হবে না আপনার, কারণ ওকে যথেষ্ট শাস্তি দিয়েছি। না, ওর জন্য যথেষ্ট হয়নি। আমরাই পারিনি, শাস্তি দিয়েছি ঠিকই, কিন্তু ওকে অনেক গভীরে পাঠাতে পারিনি। না মামা, একটু বোঝার চেষ্টা করুন, ভেবে দেখুন। ও মনে হয় এই ঘটনার পর থেকে এতটাই ভয় পেয়েছে যে আর কখনো আমাদের সামনে আসার সাহসই পাবে না। ওরহান,
তুমি ঠিক আছো তো? হ্যাঁ, না নেই। ভয় পেলে ও কি আমাদের নামে অভিযোগ করতো? না মামা, অভিযোগ করতো না। সত্যি মামা, আমার মাথা কাজ করছে না। প্রতিদিনই নতুন কোনো না কোনো ঝামেলা লেগেই থাকে। এখন আমি থানায় বন্দি আছি। হ্যাঁ, সত্যি এবার বড় একটা অপরাধে থানায় আটকে গিয়েছে। তোমরা এরতানের ভয়ে পালিয়েছো কথাটা না বললেও হতো, কারণ এটা তোমাদের প্রেস্টিজের ব্যাপার। এরতানের প্রসঙ্গ বাদ দাও, এই ব্যাপারে আর কথা বলতে চাই না। যেহেতু আমরা 4 জন ছেলে এখানে একটা উদ্যোগ নিয়ে ব্যর্থ হয়েছি, তাই ভালো লাগছে না। আমার ভালোবাসার মানুষের সাথে এই ব্যাপারে কথা বলতে ইচ্ছে করছে না। হ্যাঁ, আমি তোমার প্রেমিকা। এখন থেকে তোমার ভালো মন্দ সবকিছু দেখার দায়িত্ব আমার। তাই আমি মনে করি কোনো সমস্যা নিয়ে একা একা চিন্তা করে কষ্ট পাওয়ার দরকার নেই। ও আমার ভালোবাসা। হ্যাঁ, দেখো দেখো কাণ্ড দেখো। মধ্যরাতে ড্রয়িং রুমে বসে ওই ছেলের সাথে ফোনে কথা বলছো। একজন দরজা বন্ধ করে বসে আছে, আরেকজন মধ্যরাতে লুকিয়ে লুকিয়ে বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে। তোমরা কি আমাকে পাগল বানিয়ে ছাড়বে? একটু শান্তিতে থাকতে দেবে না? আম্মা তুমি এসব কি করছো? আম্মা তুমি কি এজন্য আমার গায়ে হাত তুলবে? হ্যাঁ হ্যাঁ, প্রয়োজনে তাই করব। তোমাকে আমি এখন মারতে পারবো, আর 10 বছর পরেও মারতে পারবো। কেউ আমাকে বাধা দিতে পারবে না। আম্মা তুমি তো সেদিন বলেছিলে ছেলেটা খুব সুন্দর, ওর সাথে পরিচয় করিয়ে দাও। ওই ছেলে তো তোমার ব্যাপারে কিছু বলেনি আমাকে। ভেবেছো ওই ছেলে তোমাকে বিয়ে করবে? কখনোই না। আম্মা এসব কথা ওর সাথে সম্পর্ক ভেঙে গেলে এজন্য তুমি দায়ী থাকবে। মেয়েদের কাছে আমাকে ছোট করলে। নাও স্যান্ডেল পরে নাও। আমি পালাই। খাদিম দাঁড়াও বলছি, আমাকে আর স্যান্ডেল তুলতে বাধ্য করো না। মনে হয় গায়ে হাত তোলেনি। বলুন মেরিয়াম ম্যাডাম, কি বলবেন? আমি তোমার বেশি সময় নষ্ট করব না ফাতে। কি বলছেন এসব? আমি চলে যাচ্ছি ফাতে। কোথায়? আগের জায়গায়। এর মানে কি, একেবারেই চলে যাচ্ছেন? এমনই ইচ্ছে আছে। ভেবেছিলাম জেনেবকে আমাদের সম্পর্কে কথা খুলে বলবো, কিন্তু শেফকেত এ ব্যাপারটা কখনোই মেনে নেবে না। তাই আমিও আমাদের দুজনের ব্যক্তিগত ঝামেলার কারণে জেনেবকে কষ্ট দিতে চাই না, আর এই কারণে আমার চলে যাওয়াই ভালো। বুঝেছি। আসলে কি বলবো সেটা বুঝতে পারছি না। আমি শুধু চাই জেনেব যেন... সত্যি বলছি, এটাই ভালো হবে। মেয়ে আর নাতিকে তোমার কাছে রেখে গেলাম। আমি জানি তুমি ওদের ভালো রাখবে। তোমাকে দেখে বুঝেছি তুমি জেইনেবকে কতটা ভালোবাসো। অনেক ভালোবাসি দুজনকে। কিন্তু আপনি হঠাৎ করে চলে যাবেন কেন? আমার তো মনে হয় যে রেইস বাবার সাথে এ ব্যাপারে কথা বলুন, আলোচনা করুন, সিদ্ধান্ত নিন। এরপর জেনেবকে সব কথা... এতে জেইনেব খুব বড় একটা আঘাত পাবে ফাতি। আমার আর শেফকেতের আঘাত পেয়ে অভ্যেস আছে, কিন্তু জেইনেব এত বড় একটা ধাক্কা সামলাতে পারবে না। আমার এখনো মনে হয় জেনেবকে আপনাদের সব কথা খুলে বলা উচিত। ফাতি, তুমি আমার 4টা কথা রাখবে। হ্যাঁ নিশ্চয়ই, বলুন না। আমার মেয়ে আর নাতিকে তুমি দেখে রাখবে, এমনকি কখনো ওদের মন খারাপ হতে তুমি দেবে না। শোনো, আরেকটা কথা, ওদের ছবি আর ভিডিও আমাকে পাঠাবে, তাহলে ওর বড় হওয়াটা দেখতে পারবো। যদিও সবকিছু জেইনেবের কাছ থেকে লুকিয়ে করতে হবে, তবুও করব। অফিসের কোনো সমস্যা বা আর্থিক সমস্যা হলেও দ্বিধা করবে না, আর বিরলকে বলবে। বিরল তোমাকে সবসময় সাহায্য করবে। দরকার নেই এ ধরনের... তুমি আমাকে মন থেকে কথা দাও ফাতি। ঠিক আছে, আমি কথা দিলাম। অনেক ধন্যবাদ। 4টা? 3টা হলো। হ্যাঁ, 4 নম্বরটা বলাই হয়নি। যতটুকু জানি তোমাদের বিয়ে আমেরিকাতে রেজিস্ট্রেশন করেই হয়েছে। যত দ্রুত সম্ভব কার্ডটা আনার ব্যবস্থা করো, তাহলে পরবর্তীতে ঝামেলা হবে না। ঠিক আছে? না মানে আমি বলছি, তোমার বাবাকে শাস্তির ব্যাপারে আরেকটু নমনীয় হতে হবে। সত্যি। আচ্ছা তাই নাকি? তাহলে তুমি তোমার পরিবার নিয়ে কি বলবে? আমার পরিবার কি করেছে? মানে সবাই খুব ভালো, শুধু মুকাদ্দেস আন্টি আলাদা, এটাই বোঝাতে চেয়েছি আমি। ঠিক, মমকে নিয়ে আমার কিছুই বলার নেই, কারণ মমের অনেক সমস্যা আছে। কিন্তু তোমার বাবা যে কোনো মানুষকে সামান্য ঝামেলায় সমুদ্রের গভীরে ফেলে দেন, এটা তো ঠিক না।
দাঁড়াও 1 মিনিট, তোমাদের ব্ল্যাকমেইলারকে খুঁজে বের করো, আমি নিজে ওকে সমুদ্রে ফেলবো। হ্যাঁ, তাহলে বোঝো তোমাদের জেনেটিক সমস্যা। দেখো, আমি আসলে সবসময় সহজভাবে সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করি, তুমি সবসময় আক্রমণাত্মক আচরণ করো। তাই নাকি? সহজভাবে? হ্যাঁ। ফাতি, থামো, তুমিও রাগ সামলাতে পারোনি। রাগ সামলাতে পারিনি মানে কি? এমন কিছুই হয়নি। কি বলছো? ভেবেছি এসএমএসটা অ্যাডসান পাঠিয়েছে, তাই রাগ উঠেছিল। আচ্ছা, এবার বাদ দাও তো, ওই এসএমএস এর ঝামেলা শেষ, এই প্রসঙ্গে আর কথা বলো না, শেষ। কি বলছো? বাদ দেবো মানে কি জেনেব? শুধুমাত্র এসএমএস এর কারণে আমি আজকে প্রায় মরতেই বসেছিলাম। ফাতি, কি হয়েছে? যখন তোমাকে মাটিতে পড়ে থাকতে দেখেছি, মানে আমি কি বলবো, খুব ভয় পেয়েছিলে? খুব ভয় পেয়েছি, কিন্তু এই ভয়টা অন্য সব ভয়ের মতো না ফাতি। মনে হয়েছিল আমার পৃথিবীটা থমকে গেছে, ভেবেছিলাম আর কখনো দেখা হবে না। এত সহজেই আমি তোমাকে ছেড়ে যাব না জেনেব, কারণ আমাদের আরো অনেক পথ পাড়ি দিতে হবে। কিন্তু তোমার এই হঠাৎ রেগে যাওয়াটা বন্ধ করতে হবে। ফাতি, এই সমস্যা থেকে সত্যি আমাকে রেহাই পেতে হবে। তোমাকে কোনো থেরাপি সেন্টারে নিয়ে যাবো, নাহলে কি করবো?